চলতি বছরের 21শে নভেম্বর ভারত সরকার 4টি নতুন শ্রম কোড কার্যকর করে। দাবি করে এটি দেশের শ্রম ব্যবস্থাকে আধুনিক ও সুসংগঠিত করার সবচেয়ে বড় পদক্ষেপ। সরকারের মতে পুরনো 29টি শ্রম আইন ছিল জটিল ও বিচ্ছিন্ন, আর নতুন কোড সেই জটিলতা দূর করবে, শিল্পে ইজ অফ ডুইং বিজনেস বাড়াবে এবং গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদেরও প্রথমবারের মতো সামাজিক সুরক্ষার আওতায় আনবে। তাদের বক্তব্য, এই সংস্কার ভবিষ্যতে আরো বিনিয়োগ, উৎপাদনশীলতা এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। কিন্তু কোড চালুর পরেই দেশ জুড়ে বিরোধ শুরু হয়। দেশের প্রধান ট্রেড ইউনিয়নগুলোর অভিযোগ, নতুন কোড শ্রমিকের অধিকার দুর্বল করে নিয়োগকর্তার স্বাধীনতা বাড়িয়েছে। বিশেষত ছাঁটাইয়ের সীমা 100 থেকে 300 পর্যন্ত বৃদ্ধি শ্রমিকদের চাকরির নিরাপত্তা কমাবে বলে তাদের আশঙ্কা। ইউনিয়নগুলো আরো বলছে, ধর্মঘট ও ইউনিয়ন কার্যক্রমে কঠোর নোটিশ নিয়ম শ্রমিকদের কণ্ঠস্বর সীমিত করবে। পাশাপাশি কোড তৈরির আগে শ্রমিকদের সঙ্গে যথেষ্ট আলোচনা হয়নি এবং গিগ কর্মীদের যে সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়েও সন্দেহ রয়েছে। তাই প্রশ্ন উঠছে, শ্রম আইনে পরিবর্তন কি সত্যি নিয়ে আসবে নতুন সম্ভাবনার দরজা? নতুন শ্রম কোড কি সত্যি শ্রমিকের সুরক্ষা বাড়াচ্ছে নাকি শ্রমিকের অধিকার কমিয়ে দিচ্ছে? তা নিয়ে আলোচনা করতেই এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নতুন শ্রম কোড সংস্কার না সংকট, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট বামফ্রন্ট নেতৃত্ব মানিক দে। স্বাগত মানিকবাবু আপনাকে অনুষ্ঠান। নমস্কার। মানিকবাবু, সরকার বলছে পুরনো আইনগুলো পুরনো যুগের জন্য তৈরি, আর তাই তা বদলানো জরুরি ছিল। আপনারা বলছেন নতুন শ্রম কোড শ্রম বিরোধী, শ্রমিক বিরোধী। কোন আপনারা কোন কোন পরিবর্তনগুলোকে সবচেয়ে ক্ষতিকর বলে মনে করছেন এবং কেন মনে করছেন তা? না, আমি শুরুতে যেটা বলবো ওইটাতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনাটা সেটা তো আগে বলতে হবে। প্রেক্ষাপটটা না বলতে তো যাওয়া যাবে না। আচ্ছা, প্রেক্ষাপটটা গিয়ে ভারতবর্ষে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে লড়াই আন্দোলন, আপনারা জানেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বন্দর শ্রমিকের ধর্মঘট, ট্রাম শ্রমিকের ধর্মঘট, চটকলের ধর্মঘট এবং এগুলো কিন্তু লড়াই হয়েছে। লড়াই হয়েই কিন্তু কতগুলি দাবি ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে আদায় করে নিয়েছে। এবং এটাই সরকার যখন ব্রিটিশরা চলে যায়, দেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার আগে এবং পরে মিলিয়ে 44টা শ্রম আইন ছিল। এগুলি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ, এটা কিন্তু আলাদা আলাদা করে। কারণ একটা কথা বুঝতে হবে, শ্রমিক শব্দটা বিশাল, শ্রমজীবী শব্দটা বিশাল। শ্রমের বিনিময়ে যারা কিছু রোজগার করে তিনি শ্রমজীবী। সেই বিষয়টা মাথায় রেখে এটা বিন্যাস করে কিন্তু আইনগুলো তৈরি হয়েছিল। আমি যদি শুরুতে যেটা বলবো, যে 29টা আইনকে একেবারে তুলে দিয়েছে। এগুলি কি? একটা হলো মজুরি প্রদান নিশ্চিত করার জন্য একটা আইন ছিল, শেষ। দ্বিতীয় ছিল ন্যূনতম মজুরি, ন্যূনতম মজুরি মানে মিনিমাম ওয়েজটাকে ফিক্স করার জন্য একটা পদ্ধতি ছিল। সেই পদ্ধতিটা কি? যেমন একটা শ্রমিকের তার ছেলে মেয়ের পড়াশোনা করাতে হলে কি কতটুকু তার খরচাপাতি, তখন একটা বাড়ি আছে, সেই বাড়িটাকে মেনটেনেন্স করতে তার জন্য কত খরচাপাতি, তার খাদ্য লাগে সেই খাদ্যের জন্য কত খরচাপাতি, বৎসরে যা তার যে কাপড় লাগে দেহটাকে ঢাকার জন্য এবং তার জন্য কি খরচাপাতি, এরকম কতগুলি বিশেষ বিষয় এবং ক্যালোরি সহ সবটা মিলিয়ে কিন্তু এখানে ন্যূনতম মজুরিটা নির্ধারিত। এর জন্য একটা আলাদা আইন ছিল, এটা শেষ। বোনাস, শ্রমিকদের অধিকার, বোনাসের জন্য এটা তার রাইট, এবং এটার লোকে 8.33 এবং সেটার লোকে 8.33 মানে 12 মাস যদি একটা লোক চাকরি করে তার যে মান্থলি মায়না, এক মাসে বেতন সে বোনাস আকারে পাবে। এটার জন্য আলাদা আইন ছিল, এটা শেষ, তুলে দিয়েছে। সমমজুরির জন্য সংক্রান্ত একটা আইন ছিল, এটাও তুলে দিয়েছে। তারপর ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926 ব্রিটিশ শাসিত ভারতবর্ষে সংগঠিত হওয়া, সংগঠন করা, প্রতিবাদ করা, প্রতিবাদী হওয়া, দাবি জানানো, দর কষাকষি, ট্রেড ইউনিয়ন অ্যাক্টে রেজিস্ট্রেশন হয়, সেই রেজিস্ট্রেশন অনুযায়ী এটা তাদের অধিকার, এবং এই অ্যাক্টটাকেও তুলে দিয়েছেন। তারপরে গিয়ে শিল্প কর্মসংস্থান সংক্রান্ত স্থায়ী আদেশ, এটারও একটা আলাদা আইন ছিল, এটাও তুলে দিয়েছেন। শিল্প বিরোধ মানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট,
এটাও তুলে দিয়েছেন। কারখানা আইন মানে ফ্যাক্টরি অ্যাক্ট এটাও তুলে দিয়েছেন। বাগিচা শ্রমিক যারা তাদের জন্য একটা আলাদা আইন ছিল, যে টি গার্ডেন টার্ডেন ইত্যাদি, প্ল্যান্টেশন অ্যাক্ট বলা হতো, এটাকেও তুলে দিয়েছেন। খনি আইন, এটা হলো গিয়ে খনিজ সম্পদ মাটির নিচ থেকে যা তোলা হয় তার জন্য এটা কিন্তু খুব কঠিন কাজ, অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক কিছু মারা যায়, তার জন্য একটা আলাদা আইন ছিল তাদের জন্য, এই আইনটাকেও তুলে দিয়েছেন। এবং কর্মরত সাংবাদিক ও সংবাদপত্রের অন্যান্য কর্মচারী তাদের ক্ষেত্রে একটা আইন ছিল আলাদা, এটা তুলে দিয়েছেন। তারপরে গিয়ে সেখানে কর্মরত সাংবাদিকদের মজুরি কিভাবে নির্ধারিত হবে তার জন্য কিন্তু একটা আলাদা আইন ছিল সংক্রান্ত, এটাও তুলে দিয়েছেন। মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স অ্যাক্ট 1961 এই আইনটাকেও তুলে দিয়েছেন সম্পূর্ণভাবে, মানে পরিবহনের সঙ্গে যুক্ত প্রায় 10 কোটি শ্রমিক, তাদের আইন কিন্তু আর রইল না, শেষ। আচ্ছা, তারপরে গিয়ে বিড়ি সিগারেটের শ্রমিক যারা, তাদের সমস্যাগুলো আলাদা ধরনের এবং এদের জন্য একটা আলাদা আইন ছিল। তারপর হলো গিয়ে কন্ট্রাকচুয়াল অ্যাক্ট, চুক্তিবদ্ধ শ্রমিক যারা, তাদেরও কিছু সুযোগ সুবিধার জন্য একটা আলাদা আইন ছিল তাদের জন্য, এটা উঠে গেছে। তারপরে গিয়ে বিক্রয় বৃদ্ধি প্রচার কর্মী মানে সেলস রিপ্রেজেন্টেটিভ, কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ যারা, এদের জন্য একটা আলাদা অ্যাক্ট ছিল, সেই আইনটাও তুলে দিয়েছেন। আরেকটা হলো গিয়ে আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিক মানে মাইগ্রেন্ট লেবার, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, এদের জন্য একটা আলাদা আইন ছিল, ওটাও উঠে গেছে, এটাও তুলে দিয়েছেন। এবং সিনেমা শিল্প, থিয়েটার, এটার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য একটা আলাদা আইন ছিল, ওটাও উঠে গেছে। বন্দর শ্রমিক মানে পোর্ট অ্যান্ড ডক, এটাও উঠে গেছে। নির্মাণ শ্রমিক, কনস্ট্রাকশন ওয়ার্কার, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, যুগালি, রড মিস্ত্রি ইত্যাদি আর কি, নির্মাণ শ্রমিক ওটা নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত, এটার জন্য একটা আলাদা আইন ছিল, ওটা উঠে গেছে। শ্রমিকদের ক্ষতিপূরণ আইন, এটা ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী ক্ষতিপূরণ চাইতে পারে। আহত হলে, নিহত হলে তার পরিবার সেখানে শ্রম দপ্তরে অভিযোগ জানাবে, কিচ্ছু না হলে তারপর ডিস্ট্রিক্ট জজ হল ট্রাইব্যুনাল, এখানে যাওয়া যায়। এই আইনটাও তুলে দিয়েছেন। এবং এর পরে যেটা তুলে দিয়েছেন, শ্রমিকদের রাষ্ট্রীয় বীমা মানে ইএসআই, ইএসআই অ্যাক্টের মধ্যে এটাও তুলে দিয়েছেন। ইএসআই যেসব মানে তার যে চিকিৎসা বেনিফিট পেতেন, 10 জন পর্যন্ত শ্রমিক থাকলে ইএসআই আওতায় আসতেন, সে একটা কন্ট্রিবিউট করতো, শ্রমিক এবং মালিকরা কন্ট্রিবিউট করতো, এবং তিনি এবং তার পরিবারের 4 জন 5 জন কিন্তু 60 বছর পর্যন্ত সমস্ত প্রকার চিকিৎসা ফেসিলিটি পাবেন, 60 বছরের পরে স্বামী স্ত্রী পাবেন মৃত্যু পর্যন্ত। এই যে আইনটা, এই আইনটা উঠে গেছে। শ্রমিক কর্মচারী প্রভিডেন্ট ফান্ড, কিসের ভিত্তিতে হবে প্রভিডেন্ট ফান্ড, তার জন্য একটা আলাদা অ্যাক্ট ছিল, এটা উঠে গেছে। কর্ম বিনিয়োগ মানে ওই যে ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্টের একটা অংশ কিন্তু ম্যান পাওয়ার, এই কর্ম বিনিয়োগ দপ্তরটাও এখন গিয়ে এটাও এই একটা উঠে গেছে। এর পরে যেটা হয়েছে, মাতৃত্বকালীন সুবিধা কি পাবে উইমেনরা, তার জন্য একটা আলাদা আইন ছিল, ওইটা উঠে গেছে। তারপর গ্র্যাচুইটি কিসের ভিত্তিতে হবে নির্ধারণ, তার জন্য একটা গ্র্যাচুইটির আলাদা আইন ছিল, ওটা উঠে গেছে। তারপর সিনেমা শ্রমিক কল্যাণ একটা তহবিল হবে, সেই তহবিল থেকে ওয়েলফেয়ার ফান্ড, এটারও একটা আলাদা আইন ছিল, উঠে গেছে। নির্মাণ শ্রমিক ওয়েলফেয়ার ফান্ডের জন্য একটা আলাদা আইন আছে, কোন এনি টাইপ অফ কনস্ট্রাকশন 1% তাকে দিতে হবে গভর্নমেন্টের কাছে, এটা তার ওয়েলফেয়ারের জন্য, তাদের কল্যাণের জন্য। তিনি তার মেয়ের বিয়ে বা তিনি অসুস্থ হলে টাকা নিতে পারবেন, মেয়ের বিয়ের জন্য টাকা নিতে পারবেন, বাড়ি করার জন্য টাকা চাইতে পারবেন, চিকিৎসার জন্য টাকা চাইতে পারবেন, লোন চাইলে লোন পাবেন। এই ওয়েলফেয়ার যেন আমাদের রাজ্যে আমাদের বামফ্রন্ট সরকারের সময় প্রায় 300 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করে এসেছিলাম শ্রম দপ্তরে। এটা এই যে আইনটা নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিল, এটারও যে আইনটা ছিল, যে আইনের বলে আমরা 1% করে আদায় করতাম। জেনারেলি আমরা পাবলিকলি ধরি না, আমাদের স্টেটও আমরা ধরেছি কাকে গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কনস্ট্রাকশন 1% করে নিয়ে নিতাম, আমরা কেটে নিয়ে নিতাম এটা। এবং অসংগঠিত শ্রমিকদের আরেকটা আইন ছিল সামাজিক নিরাপত্তা আইন, এই আইনটা তুলে দিয়েছেন। এই যে 29টা আইনের কথা আমি বললাম, এই 29টা আইন কিন্তু তামাদি হয়ে গেছে, উঠে গেছে, নতুন ঢাঁচা। এটাকে তুলে দিয়ে 4টা কোডে পরিণত করেছেন। একটা নাম দিয়েছেন তারা মজুরি কোড, আরেকটা নাম দিয়েছেন পেশাগত নিরাপত্তা ও কর্ম পরিমণ্ডল, আরেকটা নাম দিয়েছেন সামাজিক নিরাপত্তা সংক্রান্ত, আরেকটা হল শিল্প সংক্রান্ত। 4টা কোডে পরিণত করেছেন।
আমরা 4টা কোর্টকে এক্সামিন করে দেখেছি। সেখানে গিয়ে যেটা আমরা দেখলাম, আপনি মধ্যে বলার চেষ্টা করেছিলেন 300 জন ছিল, এটা 100 জন হলে লে অফ বা একদম লকআউট, কারখানা বন্ধ করতে গেলে গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হতো, এটা ছিল। এখন এটাকে করে দিয়েছে 300 জন করতে। আচ্ছা, তাহলে 299 জন। এখন কিন্তু কারখানার আগের আইডিয়া নেই, শিল্প কারখানা কিন্তু আইডিয়া টোটাল চেঞ্জ হয়ে গেছে। মূল মালিককে আপনি খুঁজে পাবেন না, এখন সব কিন্তু ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। ইন্ডাস্ট্রিগুলো ছোট 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 আকারে ডিসেন্ট্রালাইজ, একটা জায়গায় এনে কিন্তু তাহলে এটাকে একত্রীভূত করে, যেমন গাড়ির কারখানা, ইঞ্জিন এক জায়গায় তৈরি হয় আগে এই জায়গায়, এবং এই যে পদ্ধতিটাতে, এই পদ্ধতির ছোট ছোট কারখানার সংখ্যা বিশাল। এবং এই আইনটাতে সেখানে গিয়ে দেখা যায় যে 299 জন পর্যন্ত যেখানে কারখানা আছে তাকে ছাঁটাই অধিকার দিয়ে দিল মালিককে, লকআউট করতে পারবে, করতে পারবে, ছাঁটাইয়ের অধিকার দিয়ে। এটাই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা নিয়ে অবশ্যই আলোচনা হচ্ছে, আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু এই বিষয়টাতে আসবো। কিন্তু আপনি প্রথমে যে 29টা আইনের কথা বললেন এবং বললেন যে এগুলো বিলুপ্ত করে দেওয়া হয়েছে, 4টে নতুন কোড আনা হয়েছে। এখন যেটা সরকার বলছে যে পুরনো যে আইনগুলো ছিল সেগুলো রিফর্মের প্রয়োজন ছিল, মানে সংস্কারের প্রয়োজন ছিল। পুরনো আইন, সে ব্রিটিশ আমলের আইন, এখন সেই আইনগুলো আধুনিক সময়ের জন্য সংস্কার করে আধুনিক এই 4টে কোডের মধ্যে সবগুলোই সংস্কার বলতে কিন্তু আপনি কি মিন করছেন? সংস্কার কিন্তু দুই রকম হয়, একটা হলো ফর দ্য ইন্টারেস্ট অফ ওয়ার্কার, আরেকটা হলো ফর দ্য ইন্টারেস্ট অফ ওনার। একটা হলো মালিকের স্বার্থে, আরেকটা শ্রমিকের স্বার্থে। এখন এই না, এটা ঠিক না। উভয় কি করে হয়? আপনি শ্রমিককে কিছু পাইয়ে দিতে গেলে মালিক থেকে নিতে হবে, এবং মালিক যদি তার মুনাফাকে বাড়াতে হয় শ্রমিককে পকেট কাটতে হবে, তাই কিনা? তাকে বেশি কাজ করিয়ে কম পয়সা দেবে, এটাই তার মুনাফার অংশ, তাই তো? এখানে কিন্তু মধ্যে কোনো রাস্তা নেই, এটা কিন্তু ভুল ধারণা। ব্যালেন্সিং কোনো পজিশন নেই, মালিকও ভালো থাকবে, শ্রমিকও ভালো থাকবে, এমন কিছু নেই। এটাকে ইন্ডাস্ট্রি রক্ষা করতে হবে, সেটা আমি একমত। কিন্তু এটা কি ঠিক, মানে শ্রমিককে মানে বলির পাঠা করে আমি সবটা মুনাফা লুটে নেব, এই সুযোগটা এই আইন করে দিয়েছে কোডে। আমি একটা করে বলবো, যেমন ধরুন আপনি মধ্যে একবার বলার চেষ্টা করেছেন, তাই 299 জন কিন্তু এখন আইনের আওতায় বাইরে চলে গেলেন, ওই যে 300 করাতে। 299 বলছি, কারণ 300 তার আইনে ব্যবহার করেছে শব্দটা। তাইলে এই যে 299 জন আইনের আওতায় বাইরে গেলেন, তাদের কি হবে? এক। দুই হলো, যেমন মধ্যে বলেছেন গিগ, উলা, উবের, জোম্যাটো, তারপর গিয়ে আমাজন, সুইগি, গিগ ওয়ার্কার যারা বা প্ল্যাটফর্ম ওয়ার্কার বলে তাদেরকে, তারা তো এই আইনের আওতায় ছিল না, এবার কিসের আওতায় আসছে? হুইজ ওনার? আমার উত্তর দিন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি জানি না। আমি যেটা স্টাডি করে বুঝেছি, মালিকটাকে পিকচারে নেই। আমার বাইক, আমার পেট্রোল, আমি মালটা সাপ্লাই করছি, তার বিনিময়ে আমি একটা টাকা পাচ্ছি। সেই টাকাটার মধ্যে ভাগ কে নিচ্ছে? রেস্টুরেন্ট ওনার নিচ্ছে, এবং যারা আমার কোম্পানি নিচ্ছে। তাহলে এই কোম্পানি তো আমার পিকচারে নেই না। কোম্পানি তো কেউ না কেউ তো আছে, কারণ না কারণ নামে তো কোম্পানি চলছে, সে তো লায়াবল থাকছে না। কি করে সে লায়াবল থাকবে? সে তার হয়তো কোনো স্টাফ হয়তো চালাচ্ছে এখানে, সে পিকচারে, সে মধ্যস্বত্বভোগী। সে তো মধ্যস্বত্বভোগী, এটা বুঝতে হবে, সে মধ্যস্বত্বভোগী। তাইলে এখানে যে বলেছে যে এই এদের সম্পর্কে আইন করে তাদেরকে দেব, কে দেবে? এই যে সুইগি টুইগি যারা বলছেন, ওলা, উবের, গাড়ির মালিক কিন্তু তারা না। ওকে কন্ট্রোলিং একটা জায়গা থেকে কন্ট্রোল করছেন, ওকে, এবং গাড়িটা কিন্তু যার যার না, গাড়ি যার যার হতেই পারে, ওলা উবের গাড়ি যার যার। তাহলে আমি গিয়ে সার্ভিসটা দিলাম, সার্ভিসের থেকে না, সব না, শুধু গাড়ি আমার, ইনভেস্টমেন্ট আমার, আমি বাইক চালাচ্ছি, আমি সাপ্লাই করছি, আমার টাকা ইনভেস্ট করছি। কিন্তু সেই জায়গাতে গিয়ে আপনি যেটা বলছেন যে এটাতে কিন্তু তার কোনো ইনভেস্টমেন্ট নেই, তাইলে সে মধ্যস্বত্বভোগী না, আমার টাকা থেকে একটা অংশ নিয়ে নিচ্ছে, এটার নাম মধ্যস্বত্বভোগী। যেমন কেরালাতে তারা তাদের স্টেটে করেছে, কি পদ্ধতিতে করেছে? তারা একটা সিম্পলি একটা কোঅপারেটিভ করে গভর্নমেন্ট থেকে দিয়ে দিয়েছে, ওরা এটাকে রান করছে।
অ্যাপটাকে তারা চালাচ্ছে, অ্যাপটাকে। এতে করে কিন্তু তার কমিশনটা নেয় না, গভর্নমেন্ট এটাকে দিয়ে দিচ্ছে। তাহলে এই জায়গাটাতে কিন্তু এই যে আমাজন, সুইগি টুইগি, এই যে ওলা উবের যারা এগুলো করে, তারা তো মধ্যস্বত্বভোগী, এরা তো শুধু পকেট কাটছে। এই যে সারাদিন যে কাজ করে 400-500 টাকা নিতে পারে বাড়িতে, এদের চেহারাগুলো তাকাবেন তো, এদের চেহারাগুলো তাকিয়ে দেখবেন তো, তাহলে উপায় কি এখন? তো দেখবেন তো এগুলো এখন এই গিগ ওয়ার্কার ছাড়া তাহলে উপায় কি এখন? যেভাবে আমাদের না, সেটা তো আপনি গিগ করেন, যেটাই করেন, কিন্তু আবার ওয়েজ সিকিউরিটি, আবার ফিউচার সিকিউরিটি, সেটাই তো বলা হচ্ছে এই কোডের মধ্যে আনা হবে। না, এগুলি সমস্ত ভ্যাকটার্ম, ভ্যাকটার্ম, এর কোনো সারবত্তা নেই। তাহলে এই টাকাটা আসবে, মানি কাম ফ্রম হোয়ার? আমি তাদের জন্য যে সিকিউর করব, তার জন্য যে বিভিন্ন ফেসিলিটি দেব, কোথায় লেখা আছে মানি কাম ফ্রম হোয়ার? নাই, সেটা উল্লেখ নেই। এবং তার জন্য তো এই কারণে একটা জিনিস বুঝতে হবে, সেপারেট অ্যাক্ট লাগে তার জন্য। আচ্ছা, কারণ একটা জিনিস, শ্রমিকদের কিন্তু মোটর শ্রমিকের সঙ্গে একজন দিনমজুরের সমস্যা মিলবে না। একজন ওএনজিসি শ্রমিকের সঙ্গে একজন রিক্সা পুলারের সমস্যা মিলবে। এবং এটা কিন্তু ট্রেড ওয়াইজ আলাদা। এই যে আইনগুলো ছিল ব্রিটিশ আমল থেকে বিভিন্ন সময় আইনগুলো হয়েছে, এটা কিন্তু ট্রেড ভিত্তিক, পেশা ভিত্তিক। এখন যে সবগুলো এনে ক্লাব করে দিয়েছে, আর কি অদ্ভুত ঘটনা! এটি কি করে ক্লাব করা যায়? সমস্যা কিন্তু একরকম না, ইন্ডাস্ট্রি একরকম না, কাজের ধরন একরকম না, ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক। সেখানে গিয়ে কি করে একটা, এবং কি তাহলে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই আইনগুলো তৈরি হয়েছিল, এগুলো অ্যাবলিস্ট করে দিয়েছেন, তুলে দিয়েছেন। এগুলো অর্থটা কি? রাস্তায় বসিয়ে দিয়েছেন। তো এটা দেখবেন, এগুলো তো অনেক কথা শুনেছি, অতীত শুনেছি, বাস্তবের সঙ্গে এটার কোনো সঙ্গতি এখন যেটা এই জায়গাটাতে, যেমন ধরেন স্কিম ওয়ার্কার সঙ্গে বলছে, এই আশা, অঙ্গনারী, মিড ডে মিল, এরা না ঘরকা না ঘাটকা, এদের ওয়েজ এক একটা স্টেটে এক এক রকম। এটা বলা হচ্ছে একই রকম হবে এখন না, এটা ফ্লোর রেট বলছে, ফ্লোর রেট বলছে, কিন্তু ফ্লোর রেটটা আগে এরকম বহু কথা বলে। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে 18,000 টাকার নিচে দেওয়া যাবে না। আজও ন্যাশনাল লেভেলে এই একটা হয়নি। সুপ্রিম কোর্টের জাজমেন্ট, কিন্তু এটা আজকের কথা আমি বলছি না, 2015 কি 16তে জাজমেন্ট হয়েছে, 2015-16তে, আজও তো হয়নি। এখন আমরা বলছি 26,000 টাকা দিতে হবে, কারণ দ্রব্য মূল্য ব্যাপকভাবে বেড়ে গেছে। 26,000 মিনিমাম ওয়েজ হওয়া উচিত। আর এখন এখানে গিয়ে বলছে অ্যাক্টের একটা জায়গাতে আছে 178, কিন্তু তার অনেক বেশি পায়, ঠিক কিনা? তাহলে এটা কি, সারবত্তাটা কি? এই কারণেই সেপারেট অ্যাক্ট লাগে। ওরা সেপারেট একটা তুলে দিয়েছে, ক্লাব করে দিয়েছে। ক্লাব করাতে গিয়ে এগুলি দেখবে যারা আছে তারা সব নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং তাদের ওয়েজ সিকিউরিটি। এই যে প্রথমে এখানে এই যে কোডের প্রথমটাতেই বলা হচ্ছে ওয়েজেস সিকিউরিটির কথা বলা হচ্ছে, যে মানে বেতন কোড যেটা বলা হচ্ছে, যেটার মধ্যে বলা হচ্ছে সরকার পক্ষ বলছে যে এক একটা রাজ্যে একই ধরনের চাকরির জন্য, একই ধরনের কাজের জন্য এক এক রকম বেতন ভাতা ছিল, ওয়েজেস ছিল। এখন সেটা ক্লাব করে যেটা হাইয়েস্ট স্ল্যাব, সেই হাইয়েস্ট স্ল্যাবে চলে যাবে। ধরুন ফর এক্সাম্পল যেটা দেওয়া হয়েছে, যে ত্রিপুরাতে কোন একটা কাজের জন্য 5,000 টাকা পেল, গুজরাটে 10,000 টাকা পেল, এখন ত্রিপুরাতে 10,000 টাকা পাওয়া যাবে। উত্তরটা দিচ্ছি। এমজিএন রেগা, সেন্ট্রাল অ্যাক্ট, কেন্দ্রীয় আইন, এখানে অবস্থাটা কি? সেন্ট্রাল অ্যাক্ট, কিন্তু এটা ত্রিপুরার ক্ষেত্রে একরকম, কেরালার ক্ষেত্রে একরকম, মহারাষ্ট্রের ক্ষেত্রে একরকম, ইউপির ক্ষেত্রে একরকম ছিল। এখন বলছে একরকম না 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 না, এটার মধ্যে একটা জায়গা আছে, দেখবেন 4টা রিজনাল ওয়াইজ এগুলো করবে তারা। আচ্ছা, রিজনাল ওয়াইজ দেখবেন, এটা আছে উল্লেখ, রিজনাল ওয়াইজ। কাজে ওটা বলা, ন্যাশনাল ওয়েজ তো তাদের যদি ন্যাশনাল লেভেলে, জাতীয় স্তরে কোনো একটা ওয়েজ করার ইচ্ছা থাকতেও তারা অনেক আগেই করতে পারতেন, এটা কোনো ব্যাপারই না। জাতীয় স্তরে অনেক কিছু হয়েছে, কিন্তু জাতীয় স্তরে আজও স্বাধীনতার পর জাতীয় স্তরে একটা ওয়েজ হয়নি। এটা বলছে, কিন্তু এটা আসলে কার্যকরী হবে না। ওকে, আপনারা বলছেন কার্যকরী হবে না। যারা সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছে, সে জাজমেন্টে পরও করেনি, তাদের কাছে কি করে আমরা প্রত্যাশা করি এটা করবে? এটা মালিক দেহাতে অস্ত্র তুলে দিয়েছে, মজুরিটাকে অনিশ্চিত করে দিয়েছে, এবং মজুরি পাওয়াটাকে অনিশ্চিত, মজুরি নির্ধারণের ব্যাপারটা অনিশ্চিত করে দিয়েছে। এই হলো গিয়ে মজুরি সংক্রান্ত বিষয়। আর এখানে গিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই যে ঠিকাদারি প্রথা, দেশটাই তো এখন ঠিকাদারি হয়ে গেছে। টোটাল ওয়ার্কফোর্সের, টোটাল ভারতবর্ষের ওয়ার্কফোর্স, অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, দুইটা সেক্টর মিলে টোটাল ওয়ার্কফোর্সের এখন গিয়ে যেটা 70% অ্যাবাভ হলো গিয়ে যারা ওই আপনার এই কন্ট্রাকচুয়াল
অ্যাপ্রেন্টিস, ফিক্সড পে, এই টাইপের ওয়ার্কার। এবং এদের কোনো আইন নেই, এদের জন্য কিছু নেই, যে যা পারে তা দিল, যে যা পারে এটাতে চলবো। এবং এদের জন্য কি হবে, এবং এই কন্ট্রাকচুয়াল অ্যাক্টের মধ্যে দেখবেন একটা জায়গাতে বলেছে তারা, কন্ট্রাকচুয়াল অ্যাক্টের মধ্যে, যে আগে সাধারণত শ্রমিক বিদ্যুৎ যুক্ত হলে 20 জন শ্রমিক, এখন আর বিদ্যুৎহীন হলে 40 জন শ্রমিক। তাহলে 20-এর নিচে ছোট ছোট যেখানে কাজ করে 40-এর নিচে যারা আছে তাদের অবস্থাটা কি দাঁড়াবে? তারা কোন আইনের আওতায় থাকবে? ক্লিয়ার না, তাহলে তারা আইনের বাইরে। এবং এই সংখ্যাটা কিন্তু এখন কিন্তু একটা বুঝতে হবে, সায়েন্স এন্ড টেকনোলজি অনেক উন্নত, ছড়িয়ে ছিটিয়ে কাজ, 5, 10, 20, 25, 30 এরকম। আগের মতো কিন্তু একটা ছাতার নিচে কাজ কিন্তু খুবই কম, এখন ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। এগুলো সব তাদের মনোপলি সিস্টেমে কায়দা কানুন এগুলো করে এটা করেছেন। আইনের আওতায় নেই, তাহলে না, কোত্থেকে তারা আইন আওতায় থাকবে? এই 4টে কোডের আওতায় না, পড়বে না, তারা পড়বে না তো, তারা এই আইন আওতায় পড়বে না তো, কারণ এখানে সেইভাবে তো বিষয়টাকে উল্লেখ করে দিয়েছে। এবং এটা হায়ার অ্যান্ড ফায়ার নীতি, যেটা যেমন ধরুন একটা জিনিস আমি বলছি, এই যে 50 জন হলে লাইসেন্স নিতে হবে, ঠিকাদারও যে তাকে কিন্তু একটা লাইসেন্স নিতে হতো। 10 জন যদি এখানে কাজ করে, সেই ঠিকাদারের আন্ডারে যদি কাজ করে, সেই ঠিকাদারকে কিন্তু একটা রেজিস্ট্রেশন নিতে হতো। এখন কিন্তু সেটা করে দিয়েছে 50। তাহলে 50-এর নিচে যারা, তাহলে আমার লাইসেন্সের কোনো দরকার নেই, আপনি তো তাকে ধরতে পারবেন নাই। না, আমার ওর যদি লাইসেন্স থাকে, লাইসেন্স হিসেবে হোল্ডারের কতগুলি শর্ত থাকে, এই কন্ডিশনগুলো তোমাকে মেনে চলতে হবে, নতুবা তোমাকে আমি লাইসেন্স দেবো না। এবং সে যদি 50-এর নিচে যেখানে ওয়ার্কার, তারা কিন্তু সেখানে লাইসেন্স আওতায় আসবে না ঠিকাদারের আন্ডারে। কিন্তু এই ধরনের ঠিকাদারি শ্রমিক এখন সংখ্যাটা ভারতবর্ষের টোটাল ওয়ার্ক ফোর্স, কর্মরত শ্রমিকের 70%-এর উপরে। এদের অবস্থাটা কি দাঁড়াবে? একটা অনিশ্চিত অবস্থায় রয়ে গেছে। এবং বলবো আমি সেটা কেন আমি এগুলো বলছি। এবং এখানে গিয়ে যেমন ধরুন ইন্সপেক্টর, আগে ছিল ইন্সপেক্টর, এখন এটার ডেজিগনেশনটা চেঞ্জ করে বলিয়ে দিয়েছে ফেসিলিটেটর। অর্থটা কি? ইন্সপেক্টর মানে পরিদর্শক, যে কোনো জায়গায় সে ভিজিট করতে পারবে, ধরতে পারবে, শ্রম আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এখন কিন্তু সেই ক্ষমতা তার রইল না, শ্রম দপ্তর এই ক্ষমতা কেটে দিল। এটা শ্রমিক স্বার্থে, কার স্বার্থে? এটা মালিকের স্বার্থে করেনি, এখন ফেসিলিটেটর হয়ে গেছে, সে হলো ফেসিলিটেটর। এবং এখানে গিয়ে একটা আরেকটা জিনিস, যেটা যেমন বিদ্যুতের ক্ষেত্রে দেখবেন, যেটা নিয়ে স্মার্ট মিটার নিয়ে বিতর্ক, আমরা বলছি কি, এটা জাতীয় স্তরে একটা বেসরকারি কোম্পানিকে স্মার্ট মিটার কন্ট্রোলিং এভরিথিং ডেটা সেন্টার করেছে ন্যাশনাল লেভেলে, জাতীয় স্তরে, স্টেটের কোনো ব্যাপার না। কিন্তু এটা অ্যালগরিদম নামে একটা স্পেশাল কম্পিউটার, এই কম্পিউটারটাকে ইউজ করে এটাকে করে নিচ্ছে। এটা সমস্ত ডেটা কিন্তু ওখানে যাচ্ছে, বেসরকারি সংস্থার আছে। এর ঠিক সেম কিন্তু এখানেও ইন্সপেক্টর ফেসিলিটেটর যারা, এরা ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে তারা ইউজ করবে। আলটিমেটলি গিয়া সেখানে গিয়ে কারখানা ভিজিট টিজিট যে করা, আইন ভঙ্গ টঙ্গ করে যে ব্যবস্থা না, এই জায়গাতে ইন্সপেক্টরের ক্ষমতাটা অস্পষ্ট। অস্পষ্ট মানে নাই, যদি স্পষ্টীকরণ না থাকে, তাহলে মালিক যদি বলবে হু আর ইউ, তুমি আমার কারখানা ঢুকতে পারবে না, তুমি ভিজিট করতে পারবে না। আপনি পারবেন? আপনাকে তো ঢুকতে দেবে না। তো এই যে পরিদর্শক হিসেবে তার যে পাওয়ারটা লেবার দপ্তরে, ইন্সপেক্টর থেকে ফ্যাসিলিটেটর হয়ে যাচ্ছে, ফ্যাসিলিটেটর কি পাওয়ারও কমে গেল? তাহলে নিশ্চয়ই পাওয়ার কমছে, নিশ্চয়ই। না মানে সেটা কি আইনের কি উল্লেখ করা আছে যে তার পাওয়ারটা কমে যাচ্ছে বা এরকম কিছু? সব কয়টা কোডের আপনি জানেন কিনা আমি বুঝার জন্য বলছি, সব কয়টা কোডের শেষ একটা লাইন আছে, সেটা কি? অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, হু উইল ডিসাইড? অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, হু উইল ডিসাইড? এখানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কারা? এই উপযুক্ত কর্তৃপক্ষ, বাংলায় তো তাই বললে নাকি? কারা এখানে? কারা মানে এই ক্ষেত্রে কারা? হয় গভর্নমেন্ট নাইলে মালিক। তাহলে আগে কিন্তু এই শব্দটা ছিল না। তাহলে গভর্নমেন্ট যদি ওয়ার্কিং ক্লাসের বিরুদ্ধে হয়, যেমন বিজেপি গভর্নমেন্ট ওয়ার্কিং ক্লাসের বিরুদ্ধে মালিকদের হয়ে কাজ করে, তো তাদের কাছে আমরা কি করে আশা করব ওরা কিছু করবে? তাহলে স্বাভাবিক কারণেই এই যে কথাটা এসছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, হয় গভর্নমেন্ট নাইলে মালিক, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। তাহলে এই আইনের শেষ কথা কিন্তু এটা লেখা আছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, কে যে বিষয়গুলি এগুলি সব অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ঠিক করবে। কিন্তু আইনের মধ্যে কিন্তু আগে ছিল কি? অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ছিল না।
আগে আইনের মধ্যে একবার পরিষ্কার এই আইন ভঙ্গ করলে এই যেমন ধরেন আগে ছিল জেল, ক্রিমিনাল অ্যাক্টে কিন্তু অ্যারেস্ট হয়ে যেত, আপনারা জানেন কিনা, বোনাস না দিলে এ না দিলে ক্রিমিনাল অ্যাক্টে কিন্তু নন ভেরিয়েবল সেকশনে অ্যারেস্ট হতো, জেল হতো। এটা যে উঠে গেছে জানেন, এটা উঠিয়ে দিয়েছে তো। এখন বলছে যে না, এখন বলবে জরিমানা। তবে একটা মালিক সমস্ত শ্রমিকদের ঠকিয়ে ধরুন সে 50 কোটি টাকা বানিয়েছে আইন ভঙ্গ করে, এই যে তারা যে আইনের কথা বলছে ভঙ্গ করে, তাহলে এই আইন ভঙ্গের দায়ে তার ক্রিমিনাল অ্যাক্টে তার বিরুদ্ধে কেন মামলা হবে না, সে কেন জেলে যাবে না, এখানে লিখিয়ে দিয়েছে জরিমানা। তাহলে 50 কোটি টাকা বানিয়ে ধরেন তাকে আপনি 1 কোটি টাকা জরিমানা করলেন, সে তো খুশি, 1 কোটি টাকা দিয়ে দেবে, 49 কোটি টাকা শ্রমিক থেকে সে লুট করে নিয়ে এলো। কাজে এই অ্যাক্ট হলো শ্রমিকদের লুট করার জন্য, লুট, তার শ্রমটাকে চুরি করে মুনাফা বাড়ানোর জন্য এই সুযোগটা করে দিয়েছে। এখানে সে ফর ইনস্টেন্স ধরেন প্রভিডেন্ট ফান্ড আগে ছিল 12% মালিক দিতে হতো, এখন কিন্তু এটা 10%। তাহলে 2% কমালে কেন? এখন তো জিনিসপত্রের দাম বাড়ছে, এখন কিন্তু এটাকে 10% করে দিয়েছে নতুন কোডে 10% করে দিয়েছে। তারপর ধরুন এখানে গিয়ে 70% কারখানায় আমাদের হিসাব যেটা কি ছোটখাটো 70% কারখানা, 74% শ্রমিক আইনের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, এটা সিরিয়াস ঘটনা আমাদের কাছে যা খবর। এখন সে ফর ইনস্টেন্স ধরুন আগে ছিল 8 ঘন্টা, এখন আইন করে দিয়েছে 12 ঘন্টা। তা আমি যে 4 ঘন্টা বেশি পরিশ্রম করছি, তাহলে মালিকের মুনাফাটা বাড়লো না, এটা একটু তার অংশটা আমি পাবো না কেন? এটা নিয়ে আমার বিভ্রান্তি রয়েছে, এই 8 ঘন্টা 12 ঘন্টা নিয়ে বিভ্রান্তি রয়েছে। এটা যেটা ওনাদের বক্তব্য, যেটা সরকার পক্ষ যেটা বলছে যে 8 ঘন্টা করে, সেটা সপ্তাহে 6 দিনই 8 ঘন্টা করেই হবে। 8 ঘন্টার বেশি যদি কেউ করে তাহলে সেখানে ওভারটাইমের ব্যাপার আছে না, এটা 10-এর উপরে গেলে ওই 2 ঘন্টা ক্ষেত্রে সে ওটিটা আসবে 10-এর উপরে গেলে। এটা তার সরকারের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার সঙ্গে আমরা একমত না, এই ব্যাখ্যার সঙ্গে একমত না, সরকার এই ব্যাখ্যাটা সঙ্গে একমত না আমরা না। তাহলে আপনারা বলছেন যে আইনে যেগুলো করা হয়েছে, আইনগুলো মানে যেগুলো বলা হচ্ছে দেওয়া হবে বা করা হবে, সেগুলো আপনারা মানছেন না। যেটা হবে তার তো একটা ক্লারিফিকেশন থাকবে একটা মধ্যে। আচ্ছা, আইনে যদি সেটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি, ইয়েস, আমাদের বক্তব্য সে একদম রোড ম্যাপিং করা থাকবে, এই করলে এই হবে, এই করলে এই হবে, এই না করলে এই শাস্তি হবে এবং এটা দিতে হবে, এগুলো তো সব ভাষা লাস্টে গিয়ে ওই শব্দটা। এবং অনেকগুলো ক্ষেত্রে আমি দেখেছি পরে, যতটুকু সবটা আমি জানি এই দাবি আমি কখনো করি না, কিন্তু আমার জেনারেল নলেজে বিশেষ করে 55 বছর ট্রেড ইউনিয়ন লাইফ আমার, এবং এই যতটুকু আমি বুঝছি এই আইনটার মধ্যে গিয়ে সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে বিশাল অংশের শ্রমিক সেই আইনের আওতায় বেরিয়ে চলে যাবেন। এবং সেখানে আইন ভঙ্গ করার জন্য, যেখানে মালিকদেরকে ক্রিমিনাল কাজ করার জন্য তাদের বিরুদ্ধে কোনো জেলের ব্যবস্থা, জরিমানার ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে। কাজে 12 ঘন্টা তো এখন কাজ করাবে, কিন্তু আমার মজুরি কি বাড়বে? 8 ঘন্টার পরে যে বেশি কাজটা আমি করছি আমার কিন্তু মজুরি বেশি দেবে না, মজুরি কিন্তু বাড়াবে না, কারণ এখন মজুরি কমছে। তো সেখানে আমার থেকে যে 2 ঘন্টা বা 4 ঘন্টা, আপনার কথাই মানলাম 10 ঘন্টা ধরুন, তাহলে 2 ঘন্টা বা 4 ঘন্টা যদি আমি বেশি কাজ করি তার জন্য ওভার টাইম দেবে। কিসের ওভার টাইম দেবে? কোথায় ওভার টাইম দেবে? করো নাহলে ছেড়ে দেবো, যাও। কারণ এখন তো ছাঁটাইয়ের অধিকার পেয়ে গেছে, এখন কিন্তু ছাঁটাইয়ের অধিকার পেয়ে গেছে। ওই যে আমি বলছি 300-র নিচে হলে লে অফ করবে, লক আউট করবে, রিট্রেস করে দেবে। কি করবেন আপনি? কিচ্ছু করার নেই। আপনি তো আগে লেবার দপ্তরে যেতে পারতেন, কোর্টে যেতে পারতেন। কোর্টে তো কোর্ট কি দেখবেন? আদালত দেখবে আইনে কি আছে। আইন তো অস্পষ্ট, আইন তো মালিকের পক্ষে সবটা সুযোগ করে দিচ্ছে, সমস্ত ক্ষমতা মালিকের হাতে তুলে দিচ্ছে জন্য। অস্বীকার করার মতো সুযোগ নেই। অ্যাক্সিডেন্টাল বেনিফিট থেকে আরম্ভ করে ইন্স্যুর যে সমস্ত সুযোগ এগুলো তো নেই এখন। অনেকটা সেখানে আপনি বলছেন এই কোডের মধ্যে, এই 4টে কোডের মধ্যে এগুলো কিছু নিরাপত্তা নেই, এবং সামাজিক নিরাপত্তার কথা বাড়তি বলা হচ্ছে, আলাদা করে একটা কোড করা হয়েছে। ফান্ডটা কোথায়? ফান্ডে তো একটা একটার মধ্যে মার্ক করা থাকবে, আমি সামাজিক নিরাপত্তার জন্য সরকার থেকে এই টাকা দিলাম, সোশ্যাল সিকিউরিটি বা মালিক এত টাকা দেবে, তার জন্য তো একটা মার্ক করা থাকবে। কোথায় মার্ক করা আছে? আমি দেখিনি, মার্ক করা। আগে কিন্তু মার্ক করা থাকতো, যেমন সে ফর ইনস্টেন্স ইএসআই, যেমন আপনাদের এখানে নিশ্চয়ই ইএসআই আছে। ইএসআই এর ক্ষেত্রে আগে ছিল গিয়ে 4 পয়েন্ট সামথিং, আর শ্রমিক দিত 1 পয়েন্ট সামথিং। এটা এই গভর্নমেন্ট এসে কমিয়ে দিয়েছে।
মালিক এখন দিচ্ছে 3.25, শ্রমিক দিচ্ছে 0.75, এবং এটার ভিত্তিতে একটা ফান্ড তৈরি হয়, এবং সেই ফান্ডের ভিত্তিতে, এবং আপনাকে বলছি 38,000 কোটি টাকা আনস্পেন্ট মানি পড়ে আছে এই ফান্ডের, এবং এটা দিয়েও সিএজি রিপোর্টে 2022 বলেছে, সতর্ক করেছে গভর্নমেন্টকে সিএজি রিপোর্টে এটা পড়ে। সে ফর ইনস্টেন্স ধরুন আমরা জায়গায় দিয়েছি জিবি হসপিটালের সঙ্গে একটা ইএসআই হসপিটাল হবে, বিশাল বিল্ডিং হবে, এবং রাজ্যে ইএসআই যারা এখানে ডাক্তার থেকে সব সচুর, আজও সেটা হয়নি। টাকার তো কম না, এই তো আমি বললাম 38,000 কোটি টাকা পড়ে আছে। এবং এই যে ইএসআইটা, এই ইএসআইটা তো অনিশ্চিত করে দিলেন। এগুলি কি করবে? এগ্রিকালচার শুরু করা, শস্য বীমা যোজনা, আপনার স্বাস্থ্য বীমা যোজনা, কিন্তু যখন আপনি ইয়ারটা নিতে যাবেন, পরিষেবা নিতে যাবেন, না এটা হবে না, আমি টাকা পাই না। আয়ুষ্মান ভারতে তো পাচ্ছে তো মানুষ, না সবাই পাচ্ছে না, এটা ভুল ধারণা। এবং বলছে আমি আগের টাকা পাইনি, আমি দেবো না। তো আপনি কি করবেন? আপনি ঝগড়া করতে পারবেন? এটা সম্ভব? এখানে তো গভর্নমেন্টকে তার রেসপন্সিবিলিটি কি করে অস্বীকার করবে? মালিক তার রেসপন্সিবিলিটি কি করে অস্বীকার করবে? সে তো তার থেকে মুনাফা নিচ্ছে, তাকে সে যদি কাজ না করে মালিকের মুনাফা থাকবে কি? থাকবে না। মালিকের কি মেশিনারি, তাই তো? কিন্তু মালিক যদি না থাকে বা কোম্পানি যদি না থাকে, এখন অর্থনীতিবিদরা বলছে যদি শিল্পই না থাকে তাহলে তো পুরো চাকরি থেমে যাবে। না, নিশ্চয়ই সেই ধরনের কথা। ইরেসপন্সিবল কোনো ট্রেড ইউনিয়ন হতে পারে না। ট্রেড ইউনিয়নগুলি যথেষ্ট রেসপন্সিবল, কারণ একটা এখন শিল্প রক্ষার লড়াইটা কে করছে? এই যে ধর্মঘটের যে নিয়মটা কঠিন করা হয়েছে, ধর্মঘটের নিয়মটা আমরা তো দেখেছি, ধর্মঘট করে বহু শিল্প বন্ধ হয়ে যেতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখেছি বন্ধ হয়েছে, শিল্প বন্ধ হয়ে যেতে। তো দেখেছি মার্কেট, এটা ভুল করছেন আপনি। তার জন্য ওয়ার্কারদের দাবি করছে, ওয়ার্কারদের দায়ী করা হচ্ছে গভর্নমেন্ট পলিসি, মার্কেট পলিসি, এবং বিশেষ করে 91-এ উদারীকরণ চালু হওয়ার পর ইনভেস্টমেন্ট আসবে। লগ্নি আনতে গেলে কি বলেছে? লগ্নির প্রধান কন্ডিশন কি? লগ্নির প্রধান কন্ডিশন হলো দরজা জানালা খুলে দাও, কোনো বিধিনিষেধ থাকবে না। বিধিনিষেধ তুলে দিয়েছেন, লুটপাট করেছে, এখন তো লগ্নি উঠে যাচ্ছে। হু ইজ রেসপন্সিবল? কে দায়ী? লগ্নি তো ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে, ইকোনমি তো ব্রেকডাউন করেছে ভারতবর্ষ, এটা জানেন কিনা? এবং এই যে ডলারের অবস্থাটা কি, $1 ইকুয়াল টু 90 টাকা দিত ইন্ডিয়ান কারেন্সি। কোনো দাম আছে টাকার, ভারতীয় টাকার? কোথায় নিয়ে গেছে? এখন তার জন্য বলা হচ্ছে ভারতবর্ষের শিল্প বিনিয়োগের জন্যই এখন এই যে কোডগুলো চেঞ্জ করা হয়েছে। না, বিনিয়োগ ধরেন, আমি প্রশ্ন বলছি, বিনিয়োগের অনেকগুলো বিষয় আছে। বিনিয়োগ আমরা চাই, বিনিয়োগ ছাড়া একটা কান্ট্রি চলতে পারে না। কিন্তু বিনিয়োগ অর্থ লুটপাট না। বিনিয়োগ অর্থ নিশ্চয়ই একটা প্রফিট থাকবে, প্রফিট না থাকলে কেন সে ইনভেস্ট করবে? কিন্তু বিনিয়োগ মিন্স কি লুটপাট? বিনিয়োগ মিন্স কি মানে একটা কান্ট্রিকে ধ্বংস করে দেওয়া। আজকে বিনিয়োগের কি অবস্থাটা হয়েছে? কান্ট্রিটাকে ধ্বংস করে দিয়েছে, এবং সেখানে একটা দেশটাকে ধ্বংস করে কিনারে নিয়ে গেছে। অধিকাংশ শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, এবং সমস্ত গিয়ে ফরেন সমস্ত জিনিসপত্র আমদানি হচ্ছে, যেটা আমার কান্ট্রিতে হয়। এখানকার লোকের কর্মসংস্থান সম্ভব, বিশাল বেকার বাহিনী তৈরি হয়েছে। আসলে কায়দাটা কি? একটা শ্রমের বাজার তৈরি করো, যাতে সস্তায় শ্রমিক পাওয়া যায়, এবং এই অবস্থা কিন্তু তৈরি করেছে। লগ্নি পুঁজি এই জায়গায় নিয়ে গেছে, এবং লগ্নি পুঁজি ততক্ষণ পর্যন্ত আপনার কান্ট্রিতে থাকবে যতক্ষণ পর্যন্ত লগ্নি পুঁজি মনে করে এখানে রসটা বেশি। যখন লগ্নি পুঁজি মনে করে রসটা কমে গেছে, সে উঠে যাবে। তার কাছে পাবলিক ইন্টারেস্ট না, জনস্বার্থ না, তার কাছে হবে ব্যক্তি স্বার্থ। আর আপনাকে দেখতে হবে, একটা গভর্নমেন্টকে দেখতে হবে জনস্বার্থের বিষয়টা, দেশের স্বার্থের বিষয়টা। লগ্নি পুঁজি কিন্তু দেশের স্বার্থ, জনস্বার্থ। তাহলে লগ্নি পুঁজি তো আমরা লগ্নির পক্ষে, কিন্তু লগ্নি হবে উইথ কন্ডিশন। কি কন্ডিশন? যে শর্ত হবে লগ্নি হবে দেশটাকে লুটপাট করতে পারবে না, তুমি প্রফিট করো, কিন্তু লুটপাট করতে পারবে না। পুরনো যে আইনগুলো ছিল, এই পুরনো আইনগুলোর জটিলতার জন্য একটা বিদেশি লগ্নি, ধর্মঘটের অধিকার উঠে যাওয়া মানে কি? এখন কেউ যদি একটা ইন্ডাস্ট্রি করতে আসে, সে যদি এখন প্রথমে এসেই যদি ছোট ছোট ব্যাপারে যদি ধর্মঘটের শিকার হয়, তাহলে তো সেই ইজ অফ ডুইং বিজনেস যেটা হবে না, তাহলে ব্যবসা ঠিক করে করতে পারবে না। ইজি অর্থ কি? এই আপনি কোটির পর কোটির পাহাড় জমাবেন, আমাকে রাতের পর দিনের বেলা পর্যন্ত আমাকে নিংড়ে খেয়ে নেবেন। আজকে কি হচ্ছে? আইটি সেক্টরে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটছে, অনেক ক্ষেত্রে হয়েছে, সুইসাইড হচ্ছে, ওয়ার্ক মানে এখন হয়ে গেছে কি ওয়ার্কিং আওয়ার নেই, একটা থোক কাজ দিয়ে দেয়, এই কাজটা শেষ করে তুমি যখন খুশি তখন ফিরবে। আপনি বাড়িতে বসেও যারা কাজ করে দেখবেন, কম্পিউটারে যারা বাড়িতে কাজ করে, এদেরও দেখবেন 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা এদের মাথাটা ধরে বসে থাকে। এদের হিউম্যান লাইফ বলতে কিচ্ছু নেই, নাগরিক জীবন
মানবতা, মূল্যবোধ, এই যে বিষয়গুলি একটা মানুষের বাঁচার যে এই বিষয়গুলি পর্যন্ত আজকে ধ্বংসে কিনে নিয়েছে। প্রফিট অর্থ কি? এই মানব সম্পদের সমস্ত শেষ কিনারে নিয়ে যাব, ধ্বংসের কিনারে নিয়ে যাব, এই প্রফিটে এই জায়গাটাতে আমাদের আপত্তি। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আপনি বিস্তারিত আলোচনা করেছেন, সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানের। একটা শেষ প্রশ্ন আপনার সঙ্গে করব। আপনারা বলছেন শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের, এবং এখানে একটা কথা আমি বলছি, একটা কথা আপনাকে মনে করে দিচ্ছি, এখানে বলছে চুক্তি ভিত্তিক 3 বছর হলে তাকে মোটামুটি একটা রেগুলার ইয়ে করা হবে। এখন ধরুন 3 বছর ব্যাক টার্ম, সে পরিস্থিতি ধরেন, ঠিক ধরেন আগে ছিল 240 ডেজ, এটাই তো কার্যকরী হয়নি। এবং একটু দেখবেন 1 মাস পরে একদিন অফ করে দেয়, ঠিক কি না? গভর্নমেন্টের ক্ষেত্রেও দেখবেন 1 মাস পরে একদিন অফ, তাকে 29 দিনের স্যালারি দিয়ে বিদায় করে দেবে, তাহলে এরপর নতুন করে স্টার্ট হবো। এরা বলছে 3 বছর হলে তাকে রেগুলার। মানে এইটা যদি বলার অর্থ কি? অর্থটা আসলে কেউ রেগুলার শব্দটা থাকবে না, দেশটাকে চুক্তিবদ্ধ করে দিয়েছে, এটাকে একটু চুক্তিবদ্ধ হবে, এই জায়গায় নিয়ে গেছে। আমাদের এই প্রশ্নগুলি নিয়ে আমরা এখানে বলছি যে এগুলি ঠিক না। এবং একটা লেবার মার্কেট তৈরি করা, সস্তা শ্রমিক পাওয়ার জন্য এটা করছে। কর্মক্ষেত্রকে ধ্বংস করা হয়েছে এবং অনিশ্চিত করে দেওয়া হয়েছে। আজকে যে আমি কাজটা করছি, কালকে আমার কাজটা থাকবে কিনা অনিশ্চিত। কিন্তু তাহলে একটা মেন্টাল প্রেশার হয় না, আমি কাজটা জানি কালকে করতে পারবো কিনা। এই যে মানসিক চাপটা, এই কোডটা করার সময় শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা, আপনারা অভিযোগ করছেন কোনো ধরনের আলোচনা করা হয়নি? এবং কতগুলো প্রস্তাব দেওয়া হয়েছে, 10টা ট্রেড ইউনিয়ন বসে একসঙ্গে প্রস্তাব দিয়েছে, একটা প্রস্তাব গ্রহণ করি। প্রস্তাব গ্রহণ একতরফা ভাবে সংখ্যাগরিষ্ঠতা জুড়ে 2019-এ পাশ করিয়েছেন মজুরিটা, আর গিয়ে 2020-তে বাকিগুলো পাশ করিয়েছেন। কতগুলো আন্দোলন করার ফলে এরা ইয়েটা বের করতে পারেনি, রুলসটা কার্যকরী করতে হবে, রুলসটা বের করতে হবে। এই খসড়া রুলসটা বের করছে 21 তারিখ, 22 তারিখ এটাকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে খসড়া রুলসটা। তো এই হলো গিয়ে অবস্থা, এবং এটা কোনো অবস্থাতে শ্রমিক শ্রেণী মেনে নেবে না। এটা ভারতবর্ষে ভবিষ্যৎ রক্ষার প্রশ্ন, এবং লড়াইটা ফ্যাসিজমের দিকে দেশটাকে নিয়ে যাচ্ছে। আমরা এটার বিরুদ্ধে লড়াই করছি। লুটেরা মুনাফাখোর দেলাতে দেশটাকে ছেড়ে দেওয়া হয়। এই লড়াই দেশ রক্ষার লড়াই, এবং এই লড়াই প্রাপ্য আদায়ের সংগ্রাম, এবং এই প্রাপ্য আদায়ের সংগ্রামটাকে নিরস্ত্র করার জন্যই ট্রেড ইউনিয়নের অধিকার, ধর্মঘটের অধিকার কেড়ে নিচ্ছে। এই প্রাপ্য আদায়ের লড়াইটা যাতে না করা যায়, এবং এটা নিরস্ত্র করার জন্য এই শ্রম কোড, এবং এই শ্রম কোড অস্থায়িত্বকে, আপনাকে আরেকটা জিনিস আমি লাস্ট বলছি, এটা এই শ্রম কোডের অর্থটা কি? এই যে অস্থায়িত্ব, এমনি তো কাজ অনিশ্চিত, অস্থায়িত্ব, এই অস্থায়িত্বটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য, স্থায়িত্ব মানে অস্থায়িত্বটা স্থায়িত্ব পাবে আর কি। এই তোমার চিরদিন তুমি অস্থায়িত্ব অবস্থায় থাকবে, টেনশনে থাকবে, কনফিউশনে থাকবে, তোমার অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করে দেবে। এই লেবার কোডের মূল বিষয়, এটাকে মাথায় রেখেই সেখানে তারা এটা করেছে। এবং এগুলো তো শুনেন, এগুলো তো বললে কেউ বিরক্ত হবে। এই ধরুন, এই যে এবার বাজেটই দেখবেন, শ্রমিক কল্যাণে অর্থ নেই, 3 লক্ষ কোটি টাকা ইনসেন্টিভ ধরেছে ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেংথেন করার জন্য, এতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কোথায় তৈরি হবে? টাকা তো নিয়েছে এরকম অনেকে, 758 কোটি টাকা টাকা কয়েকদিন আগে নিয়েছে, দেখলাম বন্ডে বিজেপিকে দিয়েছে, সেখানে গিয়ে 758 কোটি টাকা বিজেপি বন্ড পেয়েছে ইলেকশন আগে টাটার থেকে বন্ডে। হোয়াট ইন্টারেস্ট, কৃষির ভিত্তিতে দিবে এটা? এগুলো চলছে। আপনাদের পরবর্তী পদক্ষেপ, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে মাইকবাবু, আপনাদের পরবর্তী পদক্ষেপ আপনারা কি করছেন? আমরা এটার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন করে তুলব, এবং এটা ঠিক যে তারা এখন তো আরেকটা অস্ত্র প্রয়োগ করছে, যেমন ধরুন সেই দিন সিআই2 একটা সংশোধনী করলে 4 জনকে ধরে নিয়ে আজকে গিয়ে হাইকোর্ট থেকে বেল করতে হয়েছে আমাদের, তাদেরকে ধরেছে কিন্তু 10 তারিখ। কি অপরাধ? তারা সিআই2 মিছিল এসছে, এই অপরাধ ধরে নিয়ে তারা ঢুকিয়ে দিয়েছে। তো এগুলো করে, যেমন আরেকটা আইন পাশ করিয়েছে ইয়েতে আপনার ওই যে ন্যায় সংহিতা 111 নম্বর, এটা কি ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে ইউজ করবে, নন বেলেবল করে আপনাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবে। এরকম বহু অ্যারেস্ট হয়েছে আমাদের, বহু অ্যারেস্ট হয়েছে ভারতবর্ষে। কিন্তু এটা জীবন মরণের প্রশ্ন, এটা শ্রমিকদের ভবিষ্যতের প্রশ্ন, কাজেই এটা এবং দেশ রক্ষা প্রশ্ন। সেখানে গোটা দেশের কৃষক শ্রমিক সবাই আক্রান্ত, একটা ইউনাইটেড স্ট্রাগলের দিকে আমরা যাব, ঐক্যবদ্ধ আন্দোলনের জায়গাতে। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। অসংখ্য ধন্যবাদ মানিক বাবু, আজ সঙ্গে থাকার জন্য। আপনি বিস্তারিত আলোচনা করলেন, আপনাদের মতামত রাখলেন, এবং আপনাদের পক্ষকে আপনারা কি চিন্তা করছেন, কি ভাবছেন তা অবশ্যই দর্শক বন্ধুদের সামনে রাখলেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
দর্শক বন্ধুরা, সবার মনে কিন্তু প্রশ্ন জাগছে, আসলে নতুন শ্রম কোড কি ভারতের শ্রম আইনকে যুগোপযোগী করার উদ্যোগ? সরকারের যুক্তি অনুযায়ী এই কোডগুলো শ্রমিকদের সামাজিক সুরক্ষা, গিগ ও ফিক্সড টার্ম কর্মীদের অধিকার এবং নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে তৈরি। তবে বিরোধীরা আশঙ্কা করছেন ছাঁটাই সহজ হওয়া, ধর্মঘট নোটিশের নিয়ম এবং ইউনিয়নের ক্ষমতা সীমিত হওয়ার কারণে শ্রমিকদের বাস্তব নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে। তাই সময় বলবে এই পরিবর্তন কি ভারতের শ্রমজীবী মানুষের জন্য নতুন আলোর পথ খুলবে নাকি অনিশ্চিত অন্ধকারের সূচনা করবে। তাই আমরা নতুন শ্রম কোড নিয়ে আরো বিশদ আলোচনা চালিয়ে যাব। আর আপনারা সব খবর, আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।